আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 36 দ্যাট মিনস 36তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজে সেন্টেন্স তৈরি করা যায় এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে, দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার, ঠিক আছে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস হ্যাভিং আ হার্ড টাইম, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি আজকের এই ক্লাসে এই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে সহজে সেন্টেন্স তৈরি করা যায় সেটি আমরা দেখব। বন্ধুরা, কখন আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব, অর্থাৎ কখন এই স্ট্রাকচার ইউজ করে আমরা বাংলা সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে, সেটা আমরা একটু দেখে নেই। দেখো, বাংলা বাক্যে সাবজেক্টের কোনো কিছু করতে সমস্যা বা কষ্ট হচ্ছে, বাংলা বাক্যে সাবজেক্টের কোনো কিছু করতে সমস্যা বা কষ্ট হচ্ছে, এরূপ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব বা বাক্য তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা, আমরা এখন যদি এক্সাম্পল সহ দেখি তাহলে সেক্ষেত্রে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। বন্ধুরা, দেখো, আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে, আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে কার সমস্যা হচ্ছে? এই সাবজেক্টেরই হচ্ছে। ঠিক আছে, সুমনের কাজটি করতে কষ্ট হচ্ছে, তাহলে কার কষ্ট হচ্ছে? সুমনের কাজটি করতে কষ্ট হচ্ছে। এরকম সমস্যা বা কষ্ট যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ওয়ার্ডগুলো এইভাবে যদি সেন্টেন্সগুলো থাকে সেক্ষেত্রে আমরা কি এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো। দেখো, ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? আই। ঠিক আছে, তাহলে আই এর পরে কি বসে? এম ইজ এর মধ্যে কি? এম বসে। বন্ধুরা, এই এম ইজ আর, ঠিক আছে, এগুলোর ব্যবহার নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, অর্থাৎ কখন এম, কখন ইজ এবং কখন আর ব্যবহার করতে হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কোর্সের 1 নম্বর ক্লাসটি, ঠিক আছে, 1 নম্বর ক্লাসটি দেখে নিবে, কারণ 1 নম্বর ক্লাসে এম ইজ এর ব্যবহার নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে লিখবো আমরা কি? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, তারপর এম ইজ আর এর মধ্যে কি লিখছি? এম লিখছি। ঠিক আছে, আইয়ের পরে এম বসে, তারপর কি লিখবো? হ্যাভিং আ হার্ড টাইম, এটা পুরোটাই লিখবো। দেখো, হ্যাভিং আ হার্ড টাইম, তারপর কি হচ্ছে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব হচ্ছে কি? বুঝতে, বুঝার ইংলিশ হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আন্ডারস্ট্যান্ডের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং। তারপর হচ্ছে কি? অঙ্কটি, দ্য সাম। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম, মানে কি? আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, সুমনের কাজটি করতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে, এখানে কষ্ট হচ্ছে। তোমাদের যদি এখানে সমস্যা দাও যে সুমনের কাজটি করতে সমস্যা হচ্ছে, তারপর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি এখানে ইজ ইউজ করা হয়েছে। তাহলে সুমন সাবজেক্ট, তারপর হচ্ছে আমি যারের মধ্যে কি? ইজ লেখা হয়েছে। ঠিক আছে, তারপর হ্যাভিং আ হার্ড টাইম। ঠিক আছে, হ্যাভিং আ হার্ড টাইম, তারপর হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে করা ইংলিশ হচ্ছে ডু। ডু হচ্ছে ভার্ব, ঠিক আছে, তার সাথে আইএনজি যোগ করা আছে, ডুইং দ্য ওয়ার্ক। তাহলে সুমন ইজ হ্যাভিং আ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। বন্ধুরা, এখন এই সেন্টেন্সগুলো, ঠিক আছে, এই টাইপের সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভে লিখি, মানে নাবোধক সেন্টেন্স তৈরি করি, যেমন ধরো, দেখো, সুমনের কাজটি করতে সমস্যা হচ্ছে না, সুমনের কাজটি করতে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এরকম যদি কোনো নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে লিখতে হয় বা বলা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই সাবজেক্টের পরে অ্যাম ইজার আছে না, এগুলোর মধ্যে যখন আমরা অ্যাম ইজারের পরে এখানে একটা নট বসাই দেব। ঠিক আছে, অ্যাম ইজারের পরে একটা নট বসাই দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন ধরো, দেখো, সুমনের কাজটি করতে সমস্যা হচ্ছে না, তো দেখি সুমন, সাবজেক্ট লিখলাম সুমন, তারপর এম ইজারের মধ্যে কি? ইজ লিখলাম, কারণ সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ, তারপরে কি লিখলাম? নট। নেগেটিভ হওয়ার কারণে, যে না আছে না, এটার কারণে কি এই ইজের পরে, মানে এম ইজারের পরে এখানে কি করা হয়েছে? নট ইউজ করা হয়েছে। বাকি সব ঠিক আছে, দেখো। ঠিক আছে, নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটাকে যদি আমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেন্টেন্সটা কীরকম? সুমনের কি কাজটি করতে সমস্যা হচ্ছে? সুমনের কি কাজটি করতে সমস্যা হচ্ছে? এক্ষেত্রে আমরা কি করব? এই যে অ্যাম ইজার আছে না, এই অ্যাম ইজারকে সাবজেক্টের সামনে লিখব। ঠিক আছে, অ্যাম ইজার যে কোনো একটা, যেটা সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী যেটা বসার কথা, সেটা আমরা কি করব? এই সাবজেক্টের সামনে লিখব। ঠিক আছে, অ্যাম ইজারকে তোমার সাবজেক্টের সামনে নিয়ে গিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, তাহলে সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখানে
এই দেখো এখানে কি আছে, তাহলে সুমন হচ্ছে সাবজেক্ট, তাহলে সেই হিসেবে ইজ বসার কথা, ইজ লিখলাম, তারপর সুমন, বাকি সব ঠিক আছে, দেখো শেষে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করবো, এম ইজারের উপর একটা নট দিয়ে দেবো, আর ইন্টারোগেটিভ করার সময় কি করবো, এম ইজারকে সাবজেক্টের সামনে বসাই দেবো। ঠিক আছে, সাবজেক্টের নাম্বার ও ভার্সন অনুযায়ী যেটা বসার কথা, এম ইজ বা আর যেটা বসুক না কেন, সেটাকে সাবজেক্টের সামনে দিব, আর শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো লাস্ট যে আমরা এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ যেটাই বলো না কেন। এখানে দেখো কি এবং না দুইটাই আছে। তাহলে একটু আগে ছিল না, তারপর ছিল কি। ঠিক আছে, না থাকলে নেগেটিভ, কি থাকলে ইন্টারোগেটিভ, আর কি না যদি একসাথে থাকে তাহলে হয় ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, যদি এটা থাকে তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই ইন্টারোগেটিভের মতোই, ঠিক আছে, যে এই এম ইজারকে সামনে নিয়ে যাব। ঠিক আছে, এম ইজারকে সামনে নিয়ে যাওয়ার পর তারপর একটা নট বসাই দেব। ঠিক আছে, এম ইজ বার, ঠিক আছে, এরপর একটা নট বসাই দেব, তারপর সাবজেক্ট লিখবো। ঠিক আছে, তারপর বাকি অংশ এর আগে যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবো এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। সো আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তারপরে তোমরা বাসায় এই স্ট্রাকচারটি উপরে খাতার উপরে লিখে এবং সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করবা এবং স্ট্রাকচারটি দেখে দেখে সেন্টেন্সগুলোকে কি মানে তোমার বাংলা সেন্টেন্সকে ইংলিশে বা ইংলিশকে বাংলায় কনভার্ট করবা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবা। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।